দেশে করোনায় একদিনে ৮,০০০ শনাক্তের রেকর্ড, ১০৪ জনের মৃত্যু। সীমিত লকডাউনের প্রথম দিনেও ফেরিঘাটে ঢল। বৃহস্পতিবার থেকে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি। দেশ চালাচ্ছে আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। প্রজ্ঞাপনে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। লকডাউন শাটডাউন নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে সংসদে তুমুল সমালোচনা। দেশ চলছে আমলাদের কথায়, সরকারি ও বিরোধী দলের এমপিদের ক্ষুব্ধ মন্তব্য। করোনার কারণে স্থগিত হচ্ছে ইউনিয়ন পরিষদ ভোট। নির্বাচন না হওয়া পর্যন্ত ৪,০০০ ইউনিয়নে দায়িত্বে থাকবেন বর্তমান চেয়ারম্যানরা। মগবাজার বিস্ফোরণের ঘটনায় মেলেনি নাশকতার আলামত। তদন্তে সিআইডি, র্যাব, সোয়াট। নিহতদের পরিবারে মাতম, দগ্ধ ৩ জন গুরুতর। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশে করোনায় একদিনে রেকর্ড ৮,০০০-এর বেশি শনাক্ত হয়েছেন। ভারতীয় ধরন শনাক্তের পর থেকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। গত একদিনে সারা দেশে মারা গেছেন ১০৪ জন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এর মধ্যে খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৫ জনের। সর্বোচ্চ শনাক্তের হারও এই বিভাগে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসের রোগীর চাপে বেসামাল হাসপাতালের চিকিৎসা সেবা। সারাক্ষণ অক্সিজেনের জন্য স্বজনদের ছুটোছুটি। আক্রান্তদের শ্বাসকষ্টের অবস্থা ভয়াবহ। উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। খুলনায় লাগামহীনভাবে ছুটছে করোনার সংক্রমণ, পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুর সূচকও। গতদিনের মতো সোমবারেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই অঞ্চলে। মারা গেছেন ৩৫ জন। আবার আর এক জায়গায় নিয়ে গেছিল, সে জায়গায় যে সিট আছে, অক্সিজেন নেই। সকালে আমরা আসছি, এখনো সেরকম কোনো ট্রিটমেন্ট হয় নাই। তারা আসছেই হলো অনেক বেশি খারাপ অবস্থায়, সংকটাপন্ন অবস্থায়। মৃত্যুর মিছিল থামছে না চট্টগ্রাম অঞ্চলেও। একদিনে ১৯ জন মারা গেছেন। শনাক্ত হার ২৮% ঠেকেছে। আইসিইউ আর শয্যা সংকটে বিপর্যস্ত হাসপাতালগুলো। রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় ৭ জন মারা গেছেন। একটা সিলিন্ডার শেষ হয়ে গেলে আবার দেখা যাচ্ছে যে ওই নার্সদেরকে বললে ওটা দিতে ওরা অনেক দেরি করে। আলাদা কোনো ইউনিট বা আলাদা কোনো একটা হাসপাতাল হলে করোনার জন্য খুবই ভালো হয়। উদ্বেগজনক উদ্বেগের বিষয়টা হলো যে আমাদের আসলে আর বেশি ওয়ার্ড নাই যেটা দেখে আমরা করোনা ডেডিকেটেড করতে পারবো। সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন। আর উচ্চ ঝুঁকিতে থাকা সাতক্ষীরায় ৮ ও যশোরে ৫ জনের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে হঠাৎ করেই মৃত্যুর সংখ্যা বাড়ছে কুষ্টিয়া ও ময়মনসিংহে। একদিনে করোনা ও উপসর্গে কুষ্টিয়ায় ৯ ও ময়মনসিংহে মারা গেছেন ৮ জন। এদিকে লাগাম টানা যাচ্ছে না উত্তরের অন্যান্য জেলাগুলোতেও। ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। আগামী মাসের শুরুতে দেশে আসতে পারে চীনের সিনোফার্ম থেকে কেনা টিকার প্রথম চালান। আর অগাস্টের মাঝামাঝিতে কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার বিষয়ে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া প্রবাসী কর্মীদের ভ্যাকসিন নিশ্চিত করতে শুরু হয়েছে তালিকা তৈরির কাজ। দেশে কোভিড টিকাদান কর্মসূচি চলমান রাখার বড় ভরসা এখন চীনের টিকা। সিনোফার্ম থেকে পাওয়া উপহারের ১১ লাখ টিকা দিয়ে গত ১৯শে জুন আবারও শুরু হয় প্রথম ডোজের টিকাদান। তবে টিকা কার্যক্রম গতিশীল রাখতে চাই বড় চালান। সে অনুযায়ী শুরু হয় সিনোফার্মের কাছ থেকে প্রতি মাসে ৫০ লাখ করে ১.৫ কোটি টিকা কেনার আলোচনা। কিন্তু দাম প্রকাশ পাওয়ায় মাঝপথেই হোঁচট খায় সে প্রক্রিয়া। তবে বাংলাদেশের দুঃখ প্রকাশে চীন এখন অনেকটাই নমনীয়। সোমবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, জুলাইয়ের শুরুতেই আসতে পারে প্রথম চালান। সিনোফার্মের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম দিকেই আমরা একটা ভালো অ্যামাউন্টের টিকা আমরা হয়তো পেয়ে যাব। এদিকে টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছিল প্রবাসী কর্মীদের, কিন্তু দৃশ্যমান অগ্রগতি দেখা না যাওয়ায় গত বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে তাদের ফাইজারের টিকার আওতায় আনতে শুরু হয়েছে প্রক্রিয়া। আমরা একটা তালিকা চেয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, ওনারা যাদেরকে সময় অনুযায়ী দিবেন, আমরা যে টিকাই দেই না কেন তাদেরকে তো একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে টিকাটা সম্পূর্ণ করতে হবে এবং টিকাটা একটা সার্টিফিকেট দিতে হবে। সেটার জন্যে আমরা আইসিটির সাথে কথা বলেছি যাতে কী করে তাদের সার্টিফিকেটটা দেওয়া যায় সেটার ব্যবস্থা নেওয়া, তারা কাজ করছেন এবং আমরাও ঠিক করেছি দ্রুততম সময়ে তাদের টিকাটা দেওয়া শুরু করার জন্য।
এদিকে দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া 14 লাখের বেশি মানুষ। এ সংকট কাটাতে কোভ্যাক্সের কাছে অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ চাওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যের মহাপরিচালক। তবে আগস্টের মাঝামাঝি চালান আসার সম্ভাবনা থাকলেও কী পরিমাণ ডোজ আসবে তা নিশ্চিত নয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সীমিত পরিসরে লকডাউনের প্রথম দিনে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটেই রওনা হন গন্তব্যে। একইভাবে ভোগান্তির শেষ নেই অফিস থেকে ফেরার পথেও। এদিকে দূরপাল্লার বাস না থাকার সুযোগে অতিরিক্ত ভাড়ায় যাত্রী পরিবহন করে বিভিন্ন ব্যক্তিগত গাড়ি। রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে এভাবেই ঠাঁই দাঁড়িয়ে অফিসগামী সাধারণ মানুষ। কোনো ব্যক্তিগত গাড়ি বা সিএনজি অটোরিকশা দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন সবাই। গন্তব্যে যেতে স্বাভাবিকের তুলনায় 5 থেকে 10 গুণ ভাড়া হাঁকায় হতাশ হয়ে আবারও অপেক্ষা। সোমবার লকডাউনের প্রথম দিনে রাজধানী তো বটেই, এর আশপাশের এলাকাতেও ছিল নানা পরিবহনের দৌরাত্ম্য। ছিল না শুধু যাত্রীবাহী বাস। তাই স্বাভাবিকভাবেই স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও যানবাহন না পেয়ে দুপায়ের উপরে ভরসা রেখেছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাচ্চা অসুস্থ, তার ঘরে বসে থাকতে পারি না বাচ্চাকে নিয়ে। এই দেশের পাবলিক কয়টা অফিসের ট্রান্সপোর্ট ইয়েটা আছে, সিস্টেম আছে, আমরা কিভাবে যাব? যদি লকডাউন দেয়, পুরো লকডাউন দেয়, অফিস সব বন্ধ করে মানুষ ইয়ে দেবে, কিন্তু অফিস খোলা রাখবে আর লকডাউন দিলে আসলে তো এটা মানে কাম্য না। ফ্যাক্টরি রানিং রেখে রাস্তায় গাড়ি বন্ধ করে তাহলে তো আমাদের ভোগান্তি। বসে ফোন বলতেছে আপনি হেলিকপ্টার আসলে আসবেন, অফিস আপনার করতে হবে চাকরি বাঁচাতে হলে। তা আমরা কি চাকরি বাঁচাবো না এখন গভর্নমেন্টের নিয়ম মান্য করবো? এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় অবাধে যাত্রী পরিবহন করতে দেখা গেছে বিভিন্ন ব্যক্তিগত গাড়িকে। গাদাগাদি আর স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঢাকা ছেড়েছেন মানুষ। আমি বগুড়া যাচ্ছি, আমাদের ভাড়া নিচ্ছে 1800 টাকা করে। 8 জনের জায়গায় ওই জায়গায় নিতে হচ্ছে আপনার 16 জন। কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, যেতে হবে না। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইন শৃঙ্খলার বাহিনী। ব্যক্তিগত গাড়ি কোনোটাই আটকাবো না, শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির নাম দিয়ে কেউ যেন যাত্রী পরিবহন ভাড়ায় না চালায় সেই ব্যাপারটা আমরা ইনশিওর করছি। আগামী 1 জুলাই ভোর 6টা পর্যন্ত চলবে সীমিত পরিসরে এই লকডাউন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দিনভরই ছিল ঘরমুখী মানুষের ভিড়। ফেরিতে গাদাগাদি করেই দেন পদ্মা পাড়ি। স্বাস্থ্যবিধির নেই কোনো বালাই। মুন্সিগঞ্জ থেকে আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। সকাল থেকে জনস্রোত আছড়ে পড়ছে শিমুলিয়া ফেরিঘাটে। জরুরি ও পণ্যবাহী পরিবহনের পাশাপাশি ফেরিতে পারাপার হচ্ছেন হাজার হাজার যাত্রী। ঘাটে ফেরি ভিড়লে যানবাহন নামার আগেই হুড়মুড় করে ওঠানামায় ব্যস্ত হয়ে পড়ছে মানুষ। আইন শৃঙ্খলা বাহিনীকেও পরোয়া করছেন না তারা। কাজ নাই, থাকার জায়গা নাই, আমি খাবো কি, এই জন্য আমি চলে যাচ্ছি। আমাদের খুব কষ্ট হইতেছে সব দিক দিয়ে আর কি। নিম্ন আয়ের মানুষ 200 টাকা আইছি, 70 টাকার ভাড়া। দূরপাল্লার কোনো বাস নেই, এই জন্য অনেক কষ্ট হয়েছে। সবাই তো দেশে যাচ্ছেই, যে কোনো ওয়েতে না যাচ্ছে। ঘাটে যানবাহনের চাপ ঠেকাতে সিরাজদি খান, শ্রীনগর ও শিমুলিয়ার হিলসা মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও পথে পথে ব্যারিকেড থাকা সত্ত্বেও এত গাড়ি ও মানুষ কিভাবে ঘাটে আসছে, এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে। পুলিশে অনেক হয়রানি করতেছে, গাড়ি ভাড়া বেশি লাগতেছে। অনেকক্ষণ আটকানোর পর 50 টাকা দেওয়ার পরে পুলিশ আসছে। একাধিক চেকপোস্ট রয়েছে, এরপরেও দেখা যায় অনেক সময় কিছু কিছু গাড়ি অন্যান্য রাস্তা দিয়ে চলে আসছে। বিআইডব্লিউটিসি জানিয়েছে বহরের 16টি ফেরির 15টি চলাচল করছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, লকডাউন কার্যকর করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া এবার কেউ ঘর থেকে বের হতে পারবেন না। সোমবার থেকে 3 দিনের সীমিত লকডাউন শেষ হবে বৃহস্পতিবার ভোর 6টায়। এখন কিছুটা শিথিলতা থাকলেও আসছে লকডাউনে কড়াকড়ি থাকবে সব ক্ষেত্রেই। পরিস্থিতি বিবেচনায় কারিগরি পরামর্শ কমিটি 14 দিন শাটডাউনের পরামর্শ দিলেও সরকার চাইছে শুরুতে 7 দিন কঠোরতার পর পর্যবেক্ষণ করতে। গেল বছর প্রথম দফায় 66 দিনের সাধারণ ছুটির মতো এবারও মাঠে থাকবে সেনা, পুলিশ ও বিজিবি। তাদের কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 1 তারিখ ভোর 6টা থেকে আমরা 7 তারিখ রাত 12টা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা।
ডু গেট মাই পয়েন্ট? একদম খুবই স্ট্রিক্ট ভিউতে যতটুকু সম্ভব যা দরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদেরকে অথরিটি দেওয়া হয়েছে, বলা হয়েছে যদি কেউ কথা না শুনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে দেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার এ বিষয়ে সরকারি উচ্চ পর্যায়ের আরেকটি বৈঠকে ঠিক করা হবে কঠোর লকডাউনের নির্দেশনায় কোন কোন বিষয় থাকবে। এবার মুভমেন্ট পাস থাকবে না, কেউ বেরোতে পারবে না। বাস্তবায়ন কৌশল অলরেডি এটা গত পরশুদিন আমরা হোম মিনিস্টার সাহেবের সভাপতিত্বে আমরা সবাই বসেছি এবং আগামীকাল না হলে পরশু আবার বসে আরো ডিটেল বলে দেব। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে পাশ হওয়া মহাসড়ক আইন 2021-এর খসড়ায় বলা হয়েছে এখন থেকে দেশের সব এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে যানবাহন চালাতে হবে। যথাসম্ভব হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চলমান বাজেট আলোচনাতেও দেশের সাম্প্রতিক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। সাধারণ আলোচনায় হাসানুল হক ইনু বলেন, করোনা মোকাবিলায় সরকার অস্থিরতার প্রমাণ দিচ্ছে। অন্যদিকে বিরোধী দলীয় আইন প্রণেতারা বলছেন দেশের সবাইকে ভ্যাকসিন দেয়া ও মহামারী থেকে রক্ষার কোনো রূপরেখা নেই প্রস্তাবিত বাজেটে। এদিকে দেশ পরিচালনায় রাজনীতিবিদদের পাশ কাটিয়ে আমলা নির্ভর সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে বলেও ক্ষোভ জানান সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। দেবাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় সংসদে চলছে 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, সোমবার সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় নতুন অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা। এ সময় দেশের সাম্প্রতিক ইস্যুতে সরব ছিলেন আইন প্রণেতারা। অক্সিজেনের জন্য হাহাকার। আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, করোনা মোকাবিলায় লক আর শাটডাউনের সিদ্ধান্তগুলো দৃঢ়ভাবে নেওয়া হচ্ছে না। গত কয়েকদিনে লকডাউন শাটডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি, কয়েক ঘন্টার মধ্যে অদল বদল করা, এসব বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে অস্থিরতাই প্রকাশ পাচ্ছে। প্রজ্ঞাপনে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ তোলেন, সবাইকে ভ্যাকসিন দেয়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকারিতা বাড়াতে হবে, তার দুর্নীতি কমাতে হবে, ট্রান্সপারেন্সি আনতে হবে এবং এগুলোর উপর আমার দিক নির্দেশনা আমরা এই বাজেটে আমরা পাইনি। এদিকে মহামারী মোকাবিলার সূত্র ধরে আলোচনাকে ভিন্ন ধারায় নিয়ে যান আওয়ামী লীগের প্রবীণ আইন প্রণেতা তোফায়েল আহমেদ। তিনি জানান, আমলাদের দৌরাত্বে জনপ্রতিনিধিদের অবদান আজ ম্লান। জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা, মানুষ মনে করে আমরা যা দেই এটা প্রশাসনিক কর্মকর্তারাই দেয়, যেন আমার নিজের ভোলায় যাকে দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত জান নাই। যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে সেইখানে তাদের থাকা উচিত। তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য সরব ছিলেন সংসদ নেতার কাছে প্রতিকার চেয়ে। মাননীয় প্রধানমন্ত্রী ডিসির সাথে কথা বলে আর এমপি সাহেবরা পাশাপাশি বসে থেকে দূরে, তারা বলছে ডিসি সাহেব আমি একটু কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে। এখন দেশ চালাচ্ছে জগৎ সেটা, দেশ চালাচ্ছে আমরা রাজনীতিবিদরা এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। অকারণে দুর্নীতিবাজদের কাছে যদি আমাদের নত হইয়া কথা বলা লাগে তাহলে আর চেয়ে দুঃখের আর কিছু থাকতে পারে না। এছাড়া অধিবেশনে মগবাজার বিস্ফোরণের সঠিক তদন্তের দাবিও তোলেন কেউ কেউ। রাজধানীর মতো জায়গায় যদি আজকে এরকম একটা ঘটনা ঘটে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজারে আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় মেলেনি নাশকতার আলামত। পাওয়া গেছে মিথেনের অস্তিত্ব। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান পুলিশ মহাপরিদর্শক। তবে প্রকৃত কারণ খুঁজতে মাঠে নেমেছে সিআইডি, র্যাব ও সোয়াট। ভূমিকম্পের মতো প্রথমে তীব্র কম্পন হয়ে বিস্ফোরিত হয় ভবনটি। প্রাণে বাঁচলেও সেই ভয়াবহতা মনে করেই শিউরে উঠছেন অনেকেই। বিস্ফোরণের ভয়াবহতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে দিনের আলোতে। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন। মগবাজারের রাখিনীর নামের 3তলা আবাসিক ভবনটির শুধু কাঠামো দাঁড়িয়ে কোনো মতে। চালাতে চাই না গাড়ি, কি না গাড়ি চালাবো না, আমার শরীরটা ভালো লাগে না, টাকা কিস্তি দেবো কিভাবে, তারপরে কয় কি ওই কিস্তির জন্য আর কি নামছে। পরে আসার পরে তো আমরা দেখি সে মারা গেছে। বিকট আওয়াজ, আমরা 4-5 মিনিট তো একেবারে আমাদের বাকরুদ্ধ। এরপরে দেখি আমার 4তলা বিল্ডিংয়ের পুরা চারিপাশে গ্লাস আর গ্লাস।
ঘটনাস্থল জুড়ে সোমবার সকাল থেকে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, সিআইডির ক্রাইম সিন, কাউন্টার টেরোরিজম, বম ডিসপোজাল ইউনিট উপস্থিত হয়ে সংগ্রহ করে আলামত। চলছে জোর তদন্ত। ঘটনাস্থল পরিদর্শন শেষে এই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা উল্লেখ করে আইজিপি জানান, আবাসিক ভবনটির নিচে তারা পেয়েছেন মিথেন গ্যাসের অস্তিত্ব। ভিতরে এখনো মিথেন গ্যাসের গন্ধ আছে। গ্লাসের ভাঙা টুকরা ছাড়া অন্য কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। তবে মেলেনি নাশকতার কোনো আলামত। যদিও বিস্ফোরণের কারণ জানতে পুলিশ ও ফায়ার সার্ভিসের 2টি তদন্ত কমিটি কাজ করে যাওয়ার কথা জানান আইজিপি। দেখে মনে হচ্ছে এটা ট্রেমেন্ডাস শক ওয়েভ তৈরি হয়েছে। শুধু গ্যাস লিকেজে এত বড় বিস্ফোরণকে অস্বাভাবিক উল্লেখ করে ভবনের নিচতলার শর্মা হাউসে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে বলে জানায় বিস্ফোরক পরিদপ্তর। স্বাভাবিকভাবে একটা এক্সপ্লোশনের জন্য এত কিছু ক্ষয়ক্ষতি হতে পারে না। এটা আমরা বিগত দিনের আমরা এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, বিভিন্ন জায়গায় তো এরকম হয়েছে। এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। এই বিস্ফোরণের সঙ্গে নারায়ণগঞ্জের গ্যাস বিস্ফোরণের মিল রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখানে যেহেতু বিস্ফোরণেরই একটা আলামতের কিছুটা মিল আছে, তো আমরা ওরকম কিছু একটা অনুমান করছি, কিন্তু কংক্রিটভাবে এখনই আসলে বলা সম্ভব না যে এটা আসলে কি থেকে এক্সপ্লোশনটা হয়েছে। এদিকে বিস্ফোরণের পর থেকে নিখোঁজ রাখিনীরের মালিক। তার মোবাইলটা বন্ধ এবং তার অনেক আত্মীয়স্বজন আসছিল তার খোঁজ করতে, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা 7:30টার পর হঠাৎই বিকট শব্দে বিস্ফোরিত হয় আবাসিক ভবনটি। বিস্ফোরণ এতটাই প্রকট ছিল যে আশপাশের বিভিন্ন স্থাপনা ও পাশের রাস্তায় থাকা 2টি বাসও ক্ষতিগ্রস্ত হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের 8টি ব্যাংক হিসেব জব্দের নির্দেশ দিয়েছেন আদালতের মধ্যে তার স্ত্রী, মা ও বোনের অ্যাকাউন্ট রয়েছে। অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে বলে জানিয়েছে দুদক। এদিকে হাজারবার তদন্ত করলেও কোনো দুর্নীতি পাবে না বলে দাবি করেছেন সাবেক মেয়র। দায়িত্ব ছাড়ার পর সাঈদ খোকনের নামে আসতে থাকে একের পর এক দুর্নীতির অভিযোগ। দোকান বরাদ্দের নামে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে 35 কোটি টাকার একটি মামলাও হয় আদালতে। মামলাটি তদন্ত করছে পিবিআই। আর অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। এরই অংশ হিসেবে সাঈদ খোকনের 3টি প্রতিষ্ঠান, স্ত্রী, মা ও বোনের 8টি ব্যাংক হিসাব জব্দের আবেদন করা হয় আদালতে। তাতে সায় দেন আদালত। দুদক আইনজীবী বলছেন, এই অ্যাকাউন্টগুলোতে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে যে ট্রানজ্যাকশনগুলো আনইউজুয়াল, সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, সাঈদ খোকন, ওনার মা, ওনার বোন, ওনার স্ত্রী যে বা ওনাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশনগুলি পাওয়া গেছে, সেটা আদালতে জব্দ করার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। আদালত সন্তুষ্ট হয়ে জব্দ করার নির্দেশ দিয়েছে। সাবেক মেয়রের দাবি, 1 পয়সাও দুর্নীতি করেনি তার পরিবার। আমার কিংবা আমার পরিবারের 1 পয়সারও কোনো অবৈধ সম্পদ কিংবা অবৈধভাবে অর্জিত কোনো অর্থ সম্পত্তি আমাদের নেই। দুদক হাজার হাজার লক্ষ কোটি বার তারা তদন্ত করুক, তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। দুদক যেন কারো খেলার পুতুল হিসেবে কাজ না করে তারও অনুরোধ করেন সাঈদ খোকন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 2.5 টাকা 9/6 অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন মুক্তিযোদ্ধা ওবায়দুল আলম আকন। জেলও খেটেছেন 2 মাস। ঘটনাটি এরশাদ সামরিক সরকারের আমলের। 39 বছর পর এসে বাতিল হলো এই সাজা। সরকারকে বুঝিয়ে দিতে বলা হয়েছে তার বেতন ভাতার পুরো টাকা। সর্বোচ্চ আদালতের এ রায়ে খুশি মুক্তিযোদ্ধার পরিবার। বললেন, হজে যাওয়ার পাশাপাশি এতিম শিশুদের জন্য কোরআন শিক্ষার প্রতিষ্ঠান খুলতে চান তিনি। 1982 সালে কুষ্টিয়ায় পাট সম্প্রসারণ সহকারে ছিলেন মুক্তিযোদ্ধা ওবায়দুল আলম আকন। মাত্র 2.5 টাকা বেশি দরে পাটের বীজ বিক্রির কথিত অভিযোগে চাকরি যায় তার। জরিমানা করা হয় 1000 টাকা, জেল হয় 2 মাসের।
চাকরি হারিয়ে জেল খেটে ফিরে যান পটুয়াখালী। এজন্য তার পরিবারকে সহ্য করতে হয়েছে সামাজিক নানা বঞ্চনা। খুব কষ্ট হয়, কারণ এলাকাতে যখন আমরা বড় হওয়ার পরে যখন হাঁটি তখন বলে যে এই ওই যে যাচ্ছে 2-2.5 টাকার অভিযোগে বাবার চাকরি গেছে, ঠিক আছে, এর ছেলে যাচ্ছে। মানে একটা আমাদের অনেক কলঙ্ক বহন করতে যায়। আজকে হয়তো কলঙ্ক মুক্ত হইলাম। দেশের সর্বোচ্চ আদালত এরশাদের আমলের সকল আদেশ বাতিল করলে তিনি শুরু করেন আইনি যুদ্ধ। সাজা বাতিল এবং বেতন ভাতা পেতে মামলা করেন হাইকোর্টে। তার পক্ষেই রায় দেন আদালত। আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে। ৩৯ বছর পর আদালতের এই রায়ে খুশি মুক্তিযোদ্ধা আকন। আমরা সবাই তো সংকুচিত ছিলাম, বেশি আনন্দিত হয়েছি। এত আনন্দিত ভাষায় প্রকাশ করা যায় না। আমার মনের আনন্দ ধরিয়ে রাখার মতো পর্যায়ে না। বাবা মা এই টাকা দিয়ে হজ করতে যাবে নেয়াইত, ঠিক আছে। আর আমাদের গ্রামে কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই, একেবারে ভাঙ্গাচুরা। আমরা একটা সুন্দর একটা বাড়ি করব। 2012 সালে অবসর নেওয়ার কথা ছিল তার। সেই হিসেবে বেতন, বোনাস, পদোন্নতি মিলে প্রায় 1.5 কোটি টাকা সরকারের কাছে পাচ্ছেন তিনি, যা দ্রুত পরিশোধ করার দাবি তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে স্থগিত করা হচ্ছে 4000 ইউনিয়নের নির্বাচন। ইসি বলছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী ধাপগুলো নিয়ে সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান জনপ্রতিনিধিরাই ইউনিয়নগুলোর দায়িত্ব চালিয়ে যাবেন এমন নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বিস্তারিত জানবো বেলায়েত হোসেনের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের পরেই দেশের সবচেয়ে বড় নির্বাচন ইউনিয়ন পরিষদের ভোট। সবশেষ 2016 সালের প্রথম দিকে 5 ধাপে অনুষ্ঠিত হয় 4500 ইউনিয়ন পরিষদের নির্বাচন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় 4100টিরও বেশি ইউপিতে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করে স্থানীয় সরকার বিভাগ। এরই মধ্যে প্রথম ধাপে গত 21 জুন 204টি ইউপিতে নির্বাচন সম্পন্ন করে ইসি। গেল কয়েকদিনে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ায় বাকি প্রায় 4000 ইউপির নির্বাচন স্থগিত রাখতে কমিশনকে চিঠি দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। না করার অনুরোধ তো একটা আইনের ভিত্তিতে করতে হবে, সেই আইনটাই আমরা উদ্ধৃতি দিয়ে করবো আর, কারণ যেহেতু নির্বাচন করার মতো এই মুহূর্তে পরিস্থিতি নাই, আমরা তো সরকারের আদেশ নির্দেশের বাইরে গিয়ে কোনো এই জন্য নির্বাচনের জন্য আমরা বলতে পারবো না। নির্বাচন কমিশনও বলছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে কোনো ইউপিতেই ভোটের আয়োজন করা হবে না। কমিশন এই মুহূর্তে ইউপি নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করছে না। তফসিল ঘোষণার যে কার্যক্রমগুলো সেটাও সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে যদি নির্বাচন করার মতো উপযোগী পরিবেশ তৈরি হয় বাংলাদেশে। সিটি কর্পোরেশন কিংবা পৌরসভায় সময় মতো নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। তবে ইউপির ক্ষেত্রে এ ধরনের কোনো স্পষ্ট বিধান নেই। স্থানীয় সরকার বিভাগের সচিব জানান, ভোট না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে দায়িত্ব পালন করে যাবেন বর্তমান জনপ্রতিনিধিরা। একটা আদেশ দিয়ে সে অসুবিধা দূরীকরণের জন্য একটা দীর্ঘমেয়াদী আমরা পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা হয়তো ইউনিয়ন পরিষদ বর্তমান যেটা ইউনিয়ন পরিষদ আছে সেটাকে আমরা কাজ করে চালাবার অনুমতি দিতে পারি। ইউনিয়ন পরিষদ ছাড়াও স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচনও আপাতত স্থগিত থাকবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাপজোখ করে অবশেষে বসতে শুরু করেছে ঢাকার আশপাশের নদীর সীমানা পিলার। তবে স্থানীয়দের অভিযোগ, দখল করা অংশে কোনো স্থাপনা উচ্ছেদ করেনি বিআইডব্লিউটিএ। আর নদী কমিশন বলছে সব সংস্থা ছাড়া বিআইডব্লিউটিএ পিলার বসাতে গেলে পুরোপুরি নদী দখলমুক্ত নাও হতে পারে। বিস্তারিত জানবো মাহমুদ রাকিবের রিপোর্টে। নদী ঘেঁষা জায়গায় বসছে স্থায়ী সীমানা পিলার। পিলার চিহ্নিত করবে কোনটি নদীর জায়গা আর কোনটি মাইশা বিদ্যুৎ কেন্দ্রের জায়গা। মূলত নানা জটিলতা শেষে নদী কমিশনের পরামর্শ অনুযায়ী এই এলাকায় বসানো হচ্ছে সীমানা পিলার। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। সে ভোট করে আপনার পাওয়ার হাউস তৈরি করেছে, ওটা না ভেঙে উল্টা সীমানা পিলার দিয়ে ওটাকে বৈধ করে দেওয়া হচ্ছে। নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান বলছেন, বিএডব্লিউটিএ এককভাবে পিলার বসাতে গেলে মাপজোকে সমস্যা হতে পারে। আমার পেছনে থাকা এই বড় টাঙ্কিটিও ভেঙে দিয়েছিল বিএডব্লিউটিএর উচ্ছেদকারী দল, অথচ তা থেকে এখন আরও নদীর দিকে এসে এই নতুন স্থায়ী সীমানা পিলার বসাচ্ছে সংস্থাটি। তাহলে প্রশ্ন আসতেই পারে, কোনটি ভুল, উচ্ছেদ অভিযান নাকি এই নতুন সীমানা পিলার? তখন আসলামুল হক সাহেব নিজে উপস্থিত ছিলেন, কোনো কোনো জায়গায় হয়তো হতে পারে, কিন্তু এখন যে আমরা পিলার বসাচ্ছি নদী কমিশনের নির্ধারিত পিলার বসানোর জায়গা সেগুলো আমলে নিয়েই আমরা কাজ করছি।
বিএডব্লিউটিও মাপ তো সঠিক বলে এটা মেনে নেওয়া যাবে না, এটা তো হাইকোর্টের যে আদেশ সেই অনুসারে বলছে সবাই মিলে যাবে, সেখানে রাজুক থাকতে হবে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড থাকতে হবে, ওরা তো একা মাপলে হবে না। নৌ প্রতিমন্ত্রী বলছেন বাকি অংশ উদ্ধারের দায়িত্ব রাজুকের, আর রাজুক বলছে উদ্ধারে শিগগিরই তৎপরতা শুরু হবে। আমাদের যতটুকু কাজ এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। রাজুকের বা ড্যাবের জমি উদ্ধার করা আমাদের দায়িত্ব না। সরকারের উচ্চ পর্যায়ে থেকে যদি অনুমতি পাওয়া যায় সেক্ষেত্রে রাজুক আইন অনুযায়ী তার জলাধার পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 2020 সালে মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নদীর জায়গা দখল করা অবৈধ অংশ উচ্ছেদ করতে এসে ব্যাপক তোপের মুখে পড়তে হয়েছিল বিআইডব্লিউটিএকে। তবে শেষ পর্যন্ত কিছুটা হলেও প্রশ্নবিদ্ধভাবে এই এলাকার নদীর স্থায়ী সীমানা পিলার বসাচ্ছে সংস্থাটি। যদিও স্থানীয়রা বলছেন এত কিছুর পরেও নতুন করে আবারও নদীর সীমানা পিলারের মধ্যে এই সারি সারি বাঁশ পুঁতে নদীর জায়গা পুনরায় দখলের চেষ্টা করছে মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। ফ্রান্সের 2 ধাপের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের ভোটের রেকর্ড সংখ্যক ভোটারের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ভোটার অনুপস্থিতির হার ছিল 66% বেশি। প্রথমবারের মতো আঞ্চলিক এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন একজন বাংলাদেশি। বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সের রিজিয়ন বা আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় ধাপও সম্পন্ন হয়েছে। গত 20 জুন এই নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়। ফ্রান্সের স্থানীয় সরকার ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রিজিয়ন বা আঞ্চলিক নির্বাচন। প্রথম ধাপের মতো এই ধাপেও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী জন কাস্তেক্স সহ গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপিরা নিজ নিজ এলাকায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথমবারের মতো একজন বাংলাদেশি 2 ধাপের এই আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করছেন, আর তিনি বলেছেন তার এই অংশগ্রহণ অন্যান্যদের জন্য উৎসাহব্যঞ্জক হবে। 2 ধাপের নির্বাচনে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে বৃষ্টি ছিল কিন্তু তার পরবর্তীতে অনেক ভোটার এসেছে এবং আমাদের যে প্রার্থী আছে তারা অনেক ভালোভাবেই ভোট দিতে পেরেছে। এবং আমি যেহেতু প্রথম বাংলাদেশি যে কিনা 2টাই নির্বাচনেই প্রার্থী ছিলাম, তো আশা করছি আমাকে দেখে অনেকে উৎসাহিত হবে এবং ভবিষ্যতে আমরা এর থেকে যে ইলেকশন আছে, এমপি ইলেকশন বলেন বা বিভিন্ন ইলেকশন বলেন, সেখানে আরও পার্টিসিপেন্ট বেশি হবে। নির্দিষ্ট করে কোনো সংখ্যা জানা না থাকলেও ধারণা করা হয় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 4 থেকে 5 হাজার বাংলাদেশি দেশটির জাতীয়তা গ্রহণ করেছেন। তবে নির্বাচনগুলিতে তাদের উপস্থিতি খুব কমই দেখা যায়। আর তাই স্থানীয় বাংলাদেশি ভোটাররা আহ্বান জানিয়ে বলেছেন ভোট কেন্দ্রগুলিতে যেন বাংলাদেশের উপস্থিতি আরও বাড়ে। সরকারের বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে এরা অনেক প্রভাবিত হচ্ছে, অনেক অংশগ্রহণ করতেছে, সেটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। সেক্ষেত্রে আরও বেশি ভবিষ্যতে যেন বাঙালিরা আরও উচ্চ পর্যায়ের রাজনীতিতে যেন অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে বিরাট একটা ভূমিকা রাখবে বাঙালিরা। যখন আমরা দেখি যখনই ভোট আসে বা ফ্রান্সে কোনো ইলেকশন আসে, তখন এই বাংলাদেশিদের ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহটা খুবই কম দেখা যায়। তো আমি আপনার বাংলাদেশি ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা যারা নাগরিকত্ব পেয়েছেন আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতির মতো এই আঞ্চলিক নির্বাচনও 2 ধাপেই হয়ে থাকে। আর এবারের আঞ্চলিক নির্বাচনে ফ্রান্সের প্রায় সবকটি রাজনৈতিক দলই অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। শুধু আঞ্চলিক নির্বাচন নয়, ভবিষ্যতে এদেশের জাতীয় নির্বাচনগুলিতেও বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন এমন প্রত্যাশায় জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। অস্ট্রেলিয়া জুড়ে দ্রুত ছড়াচ্ছে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। টিকা নিশ্চিত না করে শুধু লকডাউন দেয়ায় জনমনে বাড়ছে ক্ষোভ। এখনও ভ্যাকসিন পাননি সিডনির 96% মানুষ। লকডাউনের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিতে করোনায় সংক্রমিত হয়েছে নতুন নতুন এলাকা। কঠোর লকডাউনে খণ্ডকালীন চাকরি হারিয়ে চরম বিপাকে পড়েছেন বিদেশি শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন SM আমিনুল রুবেল। মাত্র 4 দিন আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া ফেডারেল গভর্নমেন্ট বলছিল যে বৃহত্তর সিডনির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে 3 দিন আগে সেখানে নাটকীয়ভাবে করোনা পরিস্থিতি পরিবর্তন আসে। বৃহত্তর সিডনির লকডাউনের কারণে এখানে ভ্যাকসিন কার্যক্রম তুলনামূলক ব্যাহত হচ্ছে। তবে করোনা টেস্টের পরিমাণ তুলনামূলক আগের চেয়ে অনেকই বেড়ে গেছে।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার অনেকগুলো স্টেটে আগামী সপ্তাহ থেকে স্কুল হলিডে শুরু হতে যাচ্ছে। ক্রিসমাসের সময়টুকু ছাড়া অস্ট্রেলিয়ার এই ছুটিটি সবচেয়ে বড় ছুটি, যে সময় পরিবার পরিজন সহ সবাই ঘুরতে বের হয়, চলে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল। তবে চলমান লকডাউনের কারণে স্কুল হলিডেতে অন্তত এবছর নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে তেমন কোনো ফেস্টিভ্যাল হবে না। সিডনি এবং এর আশেপাশের বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইতিমধ্যে অনেকে তাদের খণ্ডকালীন চাকরি হারিয়েছে। যদিও এই মুহূর্তে তাদের সেমিস্টারের শেষ সপ্তাহ চলছে, অনেকেই তাদের পড়াশোনা এবং তাদের অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত। তবে অস্ট্রেলিয়া বা সিডনির পরিস্থিতি খুব বেশি ভালো না হলে অনেকেই পড়াশোনা শেষ করে একেবারে বাংলাদেশে ফিরে যেতে চায়। দফায় দফায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা পরিস্থিতি খারাপ হলেও দীর্ঘদিন অস্ট্রেলিয়ার সিডনির করোনা পরিস্থিতি ভালো ছিল, যে কারণে এবছর ঈদুল ফিতরে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা ঈদের জামাতের সাথে ঈদ উদযাপন করার সুযোগ পেয়েছিল। করোনা পরিস্থিতি আরও খারাপ হলে লকডাউন আরও বাড়তে পারে। আর যদি এমনটি হয় তবে গত বছরের মতো এবছরও ঈদুল আজহাতে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা ঈদ উদযাপন করার সুযোগ পাবে না। ভোরে প্রথম ধাপে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন টাইগারদের টেস্ট দলের সদস্যরা। 7 জুলাই প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইশতিয়াক দীপু। সবশেষ তথ্য জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। দীপু, এমদাদ, দীর্ঘ 8 বছর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। আপনি জানেন যে আজ ভোর 4টায় কাতার এয়ারলাইন্সে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে যাচ্ছে এবং এরই মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা দেখেছি যে পেসার রাহি, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী তারা কিন্তু এক একে করে প্রবেশ করেছে। আপনি জানেন যে একটি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজকে ভোর 4টায় কাতার এয়ারলাইন্সে করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দোহা, জোহানেসবার্গ হয়ে হারারেতে গিয়ে পৌঁছবে বাংলাদেশ দল। এবং আপনি জানেন যে 18 সদস্যের বাংলাদেশ স্কোয়াডে 17 সদস্যের দল আজকে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে মোমিনুল হকের নেতৃত্বে। সাকিব আল হাসান তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে রয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে তিনি দলের সঙ্গে যোগ দিবেন। এবং আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে দলের যে কোচিং স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু নিজ নিজ দেশ থেকে জিম্বাবুয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দিবেন। এবং আপনাকে আরও একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাত তিনিও কিন্তু জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিবেন। তো সব মিলিয়ে এক একে করে ক্রিকেটাররা আসছে। এরই মধ্যে কিন্তু ক্রিকেটারদের যে মালপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু বিসিবি স্টাফ যারা রয়েছে তারা বিমানবন্দরে প্রবেশ করেছে। ক্রিকেটাররাও 4-5 জন ক্রিকেটার এসে পৌঁছেছে। এখন পর্যন্ত তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ তারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছয়নি। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিসিবির একটি বাস এসে পৌঁছেছে বিমানবন্দরে। ওই বাসে মনে হয় কয়েকজন ক্রিকেটার কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিমানবন্দরে কিন্তু অনেক ভক্ত সমর্থকদের ভিড় আমরা দেখতে পেয়েছি। তারাও কিন্তু এসে দলকে তারা উৎসাহ দিচ্ছে। দীর্ঘ 1 মাস সফর করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল, জাতীয় ক্রিকেট দল জিম্বাবুয়েতে। তো সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ দল আজকে সফরে যাচ্ছে। সেখানে তারা একটি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে। লম্বা সফর বাংলাদেশ দলের জন্য, দীর্ঘ 1 মাস সফর। সেখানে গিয়ে তারা একদিনের কোয়ারেন্টাইনে থাকবে। একদিনের কোয়ারেন্টাইনে থাকার পর তারা 2টো প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন ক্রিকেটার তারা এসছে, তারা বিসিবির যে বাসটি রয়েছে সেই বাসে করে তারা এসছে এবং সেই বাসে করে তারা নামছে বিমানবন্দরে প্রবেশ করার মতো। তো এমদাদ, এই ছিল সবশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী ইশতিয়াক দীপু। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে করোনায় একদিনে 8,000 শনাক্তের রেকর্ড, 104 জনের মৃত্যু। সীমিত লকডাউনের প্রথম দিনেও ফেরিঘাটে ঢল। বৃহস্পতিবার থেকে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি।
দেশ চালাচ্ছে আমরা রাজনীতিবিদ এখন তৃতীয় লাইনে দাঁড়িয়ে আছি। প্রজ্ঞাপনে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। লকডাউন শাটডাউন নিয়ে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে সংসদে তুমুল সমালোচনা। দেশ চলছে আমলাদের কথায়, সরকারি ও বিরোধী দলের এমপিদের ক্ষুব্ধ মন্তব্য। এবং করোনার কারণে স্থগিত হচ্ছে ইউনিয়ন পরিষদ ভোট। নির্বাচন না হওয়া পর্যন্ত 4000 ইউনিয়নে দায়িত্ব থাকবেন বর্তমান চেয়ারম্যানরা। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।